যখনই কেউ বলে তাদের ব্লাড গ্রুপ এ পজিটিভ বা বি নেগেটিভ, সব ক্ষেত্রেই ফার্স্ট লেটার অর্থাৎ এ বা বি দ্বারা টাইপটাকে বোঝায়, আর পজিটিভ ও নেগেটিভ দ্বারা তাদের রেসাস স্ট্যাটাসকে বোঝায়। যদি কেউ রেসাস পজিটিভ হয়, অর্থাৎ কেউ এ পজিটিভ হইল, তাহলে ওই পজিটিভ দ্বারা বোঝায় যে তাদের আরবিসি যেটা আছে, রেড ব্লাড সেল আছে ব্লাডে, সেই রেড ব্লাড সেল বা আরবিসির সেল মেমব্রেনে হচ্ছে রেসাস নামক একটা অ্যান্টিজেন উপস্থিত, এবং এটা উপস্থিত বলেই তারা পজিটিভ। আর যদি ওই অ্যান্টিজেনটা আরবিসির সেল মেমব্রেনে না থাকে, অর্থাৎ রেসাস অ্যান্টিজেন না থাকে, তাহলে আমরা বলি তার ব্লাড গ্রুপটা নেগেটিভ। তাহলে যখন রেসাস অ্যান্টিজেন থাকে তখন ব্লাড গ্রুপ পজিটিভ হিসেবে আমরা জানি। এই রেসাস অ্যান্টিজেন আরবিসিতে থাকাকালীন বডি এর যে ইমিউন সিস্টেম আছে এবং এর যে সেলগুলো আছে ইমিউন সিস্টেমের, যেমন লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বা এই যে সেলগুলো আছে, এগুলা এই রেসাস অ্যান্টিজেনটাকে নিজের জিনিস হিসেবে ধরে নেয়। ফলে অ্যান্টিজেনটা এর বিরুদ্ধে বা এটাকে কিল করতে চাওয়ার জন্য তারা কোনো অ্যান্টিবডি তৈরি করে না। কারণ আমরা জানি যে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এটা একটা টেন্ডেন্সি থাকে যে বডিতে যখন কোনো কিছু ফরেন বা তারা মনে করে যে বাহির থেকে আসছে, আমার বডির পার্ট না, তখন তারা সেটাকে কিল করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। এটা বডির ইমিউন সিস্টেমের কাজ। কিন্তু এই রেসাস অ্যান্টিজেনটা যখন আরবিসিতে থাকে, অর্থাৎ ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তখন ইমিউন সিস্টেম এটাকে নিজের হিসেবেই ধরে, এটাকে বাইরের কেউ হিসেবে ধরে না, ফলে এটাকে কিল করতেও চায় না। কিন্তু যদি ধরো তোমার বডিতে রেসাস অ্যান্টিজেন নাই, অর্থাৎ তোমার ব্লাড গ্রুপ নেগেটিভ, কোনো কারণে পজিটিভ কোনো ব্লাড তোমার বডিতে আসলো, অর্থাৎ রেসাস পজিটিভ কারো ব্লাড তোমার বডিতে আসলো, হয়তো বা মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশনের কারণে তুমি অন্য কারো থেকে ব্লাড নিছো যার ব্লাড গ্রুপ পজিটিভ, তো এর ফলে যেটা হবে, তোমার ইমিউন সিস্টেম তখন কিন্তু কাজ শুরু করবে, কারণ তোমার বডিতে এখন এমন ব্লাড ইন্টার করছে যেখানে রেসাস অ্যান্টিজেন প্রেজেন্ট। কিন্তু তোমার যে ইমিউন সিস্টেম, তারা তো জানে যে তোমার বডিতে কোনো রেসাস অ্যান্টিজেন নাই, তাহলে এটা বাহির থেকে আসছে। এজন্য তারা অ্যান্টিবডি তৈরি করবে এবং ওই বাহির থেকে বা অন্য পার্সনের বডি থেকে যে রেসাস অ্যান্টিজেনযুক্ত ব্লাড আসছে সেটাকে ডিস্ট্রাকশন করার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। ফলে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হবে এবং হেমোলাইসিস হবে, অর্থাৎ ডিস্ট্রাকশন হবে আরবিসির। এবং এই যে ডিস্ট্রাকশন হইল, এই ডিস্ট্রাকশনের ফলে কি হবে? অ্যানিমিয়া হবে। এবং অ্যানিমিয়াটাকে আমরা বলি হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। যেহেতু হেমোলাইসিসের ফলে অ্যানিমিয়াটা হচ্ছে, তাই এটাকে আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া বলি। এখন আসা যাক যে প্রেগনেন্সি এর ক্ষেত্রে এই ঘটনাটার রোল কি, এটা কেন প্রেগনেন্সিতে ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট একটা সিনারিওতে, সেটা হচ্ছে যখন মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ এবং মায়ের পেটে থাকা যে বেবিটা তার ব্লাড গ্রুপটা রেসাস পজিটিভ হয়। মা এবং তার পেটে থাকা বাচ্চার ব্লাড গ্রুপ ডিফারেন্ট হতেই পারে, কারণ বেবি এর যে হাফ জেনেটিক মেকআপ সেটা কিন্তু বাবা থেকে আসে। আমরা জানি বাবা থেকে অর্ধেক আসে, মা থেকে অর্ধেক আসে, এবং এজন্য বেবি এর যে ব্লাড গ্রুপ সেটা ভ্যারি করতে পারে। নর্মালি আমরা জানি যে মা আর বেবির যে ব্লাড সেটা কিন্তু মিক্স হয় না, অর্থাৎ মায়ের পেটে থাকে ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু কখনোই মিক্স হয় না। কেন মিক্স হয় না? কারণ তাদের মাঝে কিন্তু প্লাসেন্টাল ব্যারিয়ার নামে একটা ব্যারিয়ার থাকে বা প্লাসেন্টিয়াল মেমব্রেন থাকে, এবং সেই মেমব্রেনের মাধ্যমে তারা কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে থাকে, বাট কখনোই ব্লাডগুলো মিক্স হচ্ছে না। প্রেগনেন্ট মাটা যদি রেসাস নেগেটিভ হয়, অর্থাৎ তার ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, আমি ধরে নিলাম এ নেগেটিভ বা অন্য যে কোনো নেগেটিভ, যেটা মানে তার বডিতে রেসাস অ্যান্টিজেন নাই, আর বেবির যে ব্লাড গ্রুপ সেটা যদি রেসাস পজিটিভ হয়, মানে তার বডিতে রেসাস অ্যান্টিজেন আছে, অর্থাৎ বেবিটার বডিতে রেসাস অ্যান্টিজেন আছে। এবং কোনো সময় যদি এই বেবির ব্লাডের সাথে মায়ের ব্লাড মিক্স হয়ে যায়, আমরা নর্মালি বলছি যে নর্মালি মিক্স হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে মিক্স হইতে পারে। যেমন ডেলিভারির সময়, যখন মা তার ফার্স্ট বেবিটাকে ডেলিভার করলো, অর্থাৎ বার্থ দিল, জন্ম দিল, তখন সেই টাইমে কিছু পরিমাণ ব্লাড বেবিটা জন্ম দেওয়ার টাইমে মার ব্লাডে চলে যায়, মানে ওই বেবির ব্লাডটা 0.5 ml এর মতো যখন চলে যায়, তখন কি হয়, মায়ের বডিতে তখন ওই ব্লাডটা তো ফরেন বা বাহিরের লোক, তখন মায়ের ইমিউন সিস্টেম ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে, যেটাকে আমরা বলি অ্যান্টি রেসাস অ্যান্টিবডি বা অ্যান্টি ডি অ্যান্টিবডি নামে আমরা চিনি। ফলে কি হইল যে এই অ্যান্টিবডিটা তৈরি হয়ে মায়ের বডিতে থাকলো। পরবর্তীতে আবার সে যখন বেবি জন্মদান করতে চাবে, আবার সে প্রেগনেন্ট হবে এবং ওই ফেটাসটা তার বডিতে থাকতেছে, সেই টাইমে কিন্তু তার বডিতে, ওই মায়ের বডিতে যেহেতু ওই অ্যান্টি ডি অ্যান্টিবডিটা তৈরি হয়ে আছে, ওই অ্যান্টিবডিটা কিন্তু প্ল্যাসেন্টা ক্রস করে ওই বেবির শরীরে চলে যাবে বা ফেটাসের শরীরে চলে যাবে। এবং ফেটাসের শরীরে যখন চলে যাবে, তখন ফেটাসের যে আরবিসি আছে সেটাতে তো আমরা জানি কি, সেটাতে যেহেতু ওই রেসাস যে অ্যান্টিজেন সেটা প্রেজেন্ট, ফলে ওটার সাথে রিয়াকশন করবে এবং রিয়াকশন করে কিন্তু এখানে হেমোলাইসিস ঘটাবে। আর হেমোলাইসিস যদি ঘটায় তাহলে কিন্তু হেমোলাইটিক অ্যানিমিয়া হবে
এবং বেবিটা যখন এভাবে জন্মদান করবে তখন কিন্তু এটাকে আমরা বলি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এই ডিজিজটাতে বেবিটা ভুগবে এবং এটা খুবই সিরিয়াস একটা কন্ডিশন। যদিও এই বিষয়গুলো লেস হয়, কিন্তু এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই সিভিয়ার হয় এবং বেবিটার বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে। কমপ্লিকেশনের মধ্যে হইতে পারে যে আমরা জানি যখন হেমোলাইসিস হবে, হেমোলাইটিক অ্যানিমিয়া বেবিটার হবে, তখন কিন্তু হেমোলাইসিসের ফলে ওখানে বিলিরুবিন তৈরি হয় এবং বিলিরুবিন যদি জমে তাহলে কিন্তু জন্ডিস হয় এবং এই আনকনজুগেটেড বিলিরুবিনগুলা যদি ব্রেনে চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কার্নিক ট্রাসের মতো সিভিয়ার কন্ডিশন দেখা দিতে পারে। পার্সেন্টার বা ওই বেবিটার বেজাল গ্যাংলিয়া ক্ষতিগ্রস্ত হবে ব্রেইনের, ফলে বেবিটা কিন্তু বার্থের কয়েক ঘন্টা পরেই মারা যাইতে পারে। তো আমরা এই ঘটনাগুলো অবজার্ভ করে কি বুঝতে পারতেছি, মা যখন প্রথম বেবিটা জন্মদান করতেছে তখন সেটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু সেকেন্ড বেবি যখন নিচে যাচ্ছে তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে, যেহেতু প্রথম বেবিটা জন্মদানের সময়ই ব্লাড মায়ের বডিতে যায় বেবি থেকে এবং ওই অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকে এবং সেকেন্ড বেবিটা জন্মদানের সময় বা সেকেন্ড বেবিটা কনসিভ করার টাইমেই মেনলি প্রবলেমটা হয় এবং সেকেন্ড থার্ড এরকম পরবর্তী বেবিগুলো বা ফিউচার প্রেগনেন্সিতে কিন্তু তার বেবি জন্মদানের প্রবলেম হবে বা বেবির খুবই প্রবলেম হবে। তো এই ক্ষেত্রেগুলোতে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে সেকেন্ড বেবিটা যখন হবে তখন তার কিন্তু আরও বেশি কিছু কমপ্লিকেশনস থাকবে জন্ডিস অ্যানিমিয়া বাদেও। যেমন তার হচ্ছে স্প্লিনোমেগালি বা স্প্লিনটা বড় হয়ে যাবে, হেপাটোমেগালি হইতে পারে, অর্থাৎ লিভারটা বড় থাকবে, এগুলা আমরা বুঝতে পারবো। এবং ইভেন থার্ড প্রেগনেন্সিতে দেখা গেল যে তার স্প্লিন তো বড় হবেই, হেপাটোমেগালি তো হবেই এবং জন্ডিস অ্যানিমিয়া থাকার পাশাপাশি তার কিন্তু সিভিয়ার ইডিমা থাকবে। বা ইডিমা মানে কি, বডিতে ফ্লুইড জমা, বডি ফুলে যাওয়া, পানি জমে। তো ফ্লুইডগুলা দুই বা ততোধিক কম্পার্টমেন্টে জমবে। যেমন হচ্ছে পার্সেন্টার পেটের মধ্যে পানি জমবে, মানে ওই বেবিটার পেটের মধ্যে পানি জমবে, যেটাকে আমরা বলি অ্যাসাইটিস। তার যে হার্টের লেয়ারগুলো আছে সেখানে পানি জমবে, যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল ইফিউশন। তারপরে প্লুরা বা লাংয়ের যে কাভারিং আছে সেই লাং বা ফুসফুসের কাভারিংয়ের মাঝে পানি জমবে, যেটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল ইফিউশন। তার পাশাপাশি কিন্তু জেনারেলাইজড বা স্কিনের নিচে পানি জমা, জেনারেলাইজড একটা ইডিমা কিন্তু দেখা যাবে। এর ফলে কি হবে যে এই কন্ডিশনটাকে আমরা বলি হাইড্রোপস ফিটালিস, অর্থাৎ এই সেকেন্ড থার্ড প্রেগনেন্সিগুলোতে কিন্তু এই হাইড্রোপস ফিটালিস দেখা যাইতে পারে, অর্থাৎ ফিটাসটা একেবারে ফুলে যাচ্ছে। এবং এই কন্ডিশনগুলোতে মাও কিন্তু ডেঞ্জারে চলে যাবে, মাও মারা যাইতে পারে। এবং এই যে সব কন্ডিশন বা সিনারিওর কথা বললাম, এই ক্ষেত্রগুলোকে প্রিভেনশন যদি করা লাগে তাহলে কিভাবে করা যাইতে পারে? আনসার হচ্ছে, এগুলোকে প্রিভেনশন করতে হইলে অ্যান্টিবডির একটা ইনজেকশন ইন্ট্রামাসকুলারলি কিন্তু মাকে দিতে হবে। অর্থাৎ প্রথম যে প্রেগনেন্সিটা সেটা তো সেফ হবে, সেই সেফ প্রেগনেন্সির পরে, সেই ডেলিভারির পরে 72 ঘন্টার মধ্যে তাকে একটা অ্যান্টিবডি একটা ইনজেকশন দিতে হবে। এটা দিলে কি হবে, সুবিধা কি হবে? ফেটাসের ব্লাড থেকে যে 0.5 ml এর মতো ব্লাড মায়ের বডিতে গেছিল, ওই ব্লাডটা এর রেসপন্সে মায়ের বডি বা মায়ের ইমিউন সিস্টেম একটা অ্যান্টিবডি তৈরি করবে, সেটা আমরা জানি যে অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু মায়ের বডি এই অ্যান্টিবডিটা তৈরি করার আগে আমি যদি বাহির থেকে ইনজেক্ট করে একটা আর্টিফিশিয়ালি তৈরি অ্যান্টিবডি দিতে পারি, তাহলে সেটা অনেক আগেই এই ফেটাসের ব্লাডটাকে ডিস্ট্রাকশন করে দিবে, হেমোলাইসিস করে ধ্বংস করে দিবে। ফলে মায়ের ভেতরে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হওয়া লাগবে না। কারণ মায়ের বডিতে যদি ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অ্যান্টিবডি মায়ের বডি নিজেই তৈরি করা শুরু করে, তাইলে কিন্তু সেটা খুবই ডাইজাস্ট্রিয়াস হবে, সেটা কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকবে এবং ওই অ্যান্টিজেনটাকে আইডেন্টিফাই করে রাখবে। ফলে নেক্সট টাইম যত প্রেগনেন্সি হবে ওইটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে থাকবে। তো এই জন্য মায়ের ইমিউন সিস্টেম যাতে অ্যাক্টিভেটেড না হয়, ইমিউন সিস্টেম যাতে অ্যান্টিবডি তৈরি না করে, এই জন্য আমি বাহির থেকে ইনজেকশন দিয়ে অ্যান্টিবডিটা দিয়ে আগেই ট্রাই করবো ওই ফিটাস থেকে যতটুকু ব্লাড গেছে ওইটাকে 72 ঘন্টার মধ্যেই ধ্বংস করে ফেলতে। এজন্য প্রত্যেক ডেলিভারির 72 ঘন্টার মধ্যে এই ইনজেকশনটা দিয়ে আমরা প্রিভেনশন করার ট্রাই করতে পারি। এটা হচ্ছে প্রিভেনশন। যদি প্রিভেনশন না করতে পারি, যে এরকম কেস হয়ে গেছে, এখন কিছু কি করার আছে? আনসার হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন নামে একটা বিষয় আছে যেটা আমরা করতে পারি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। তো এই এক্সচেঞ্জ ট্রান্সফিউশন আমরা পরবর্তী ভিডিওতে আরো অনেক ডিটেলসে জানবো। মা আর ফিটাসের মধ্যে ব্লাড এর যে মিক্সচার হওয়া, এই ব্লাডের মিক্সচারটা ডেলিভারি বাদে আরো বেশ কিছু কন্ডিশনে হইতে পারে, যেমন অ্যাবর্শনের টাইমে হইতে পারে, অথবা দেখা যাইতে পারে যে যদি রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি হয়। একটোপিক প্রেগনেন্সি মানে যেখানে আমরা জানি নর্মালি ইউটেরাসের মধ্যে বেবিটা থাকবে, বাট ইউটেরাসের মধ্যে না থেকে অন্য কোথাও বেবিটা হয়েছে, সো ওরকম রাপচার্ড একটোপিক প্রেগনেন্সির কারণে হইতে পারে। অথবা দেখা যাইতে পারে যে প্লাসেন্টাটা কোনো কারণে রাপচার্ড হয়ে গেছে, কোনো কারণে ডিস্ট্রয়েড হয়ে গেছে, ফলে দেখা যাবে যে প্লাসেন্টাল কোনো বেরিয়ার থাকতেছে না, ফিটাস আর মায়ের ব্লাড মিক্সচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতেছে। এখন একটা কোশ্চেন হয়তো সবার মনে জাগছে যে আচ্ছা, আমরা জানলাম যে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় আর
যেটা ফেটাস সেটার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে। কিন্তু মায়ের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় আর ফেটাস যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? আনসার হচ্ছে যে মায়ের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে কোনো প্রবলেমই নাই, কারণ মায়ের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে তার তো অ্যান্টিজেনটা আর রেসার যে অ্যান্টিজেনটা সেটা তার আরবিসিতে আছে, ফলে তার ইমিউন সিস্টেম কোনো প্রবলেম কিন্তু এক্ষেত্রে আর ক্রিয়েট করবে না। ফেটাস যদি নেগেটিভও হয় তাহলেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা একটা সিনারিও জাস্ট মনে রাখবো যে মা কিন্তু যদি নেগেটিভ হয় তাহলেই হচ্ছে প্রবলেম। তো এই জন্য বিয়ে করার আগে কিন্তু ব্লাড গ্রুপটাও দেখে নেওয়া যেতে পারে যে যাকে আমি বিয়ে করতেছি তার ব্লাড গ্রুপ কি নেগেটিভ কিনা। হ্যাঁ, কারণ তার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং যে ছেলে তার ব্লাড গ্রুপটা পজিটিভ হইলো তাহলে কিন্তু দেখা যায় যে এরকম অ্যাডভার্স একটা কন্ডিশন ক্রিয়েট হইলেও হইতে পারে।